সব মনোমার সব চেইন পলিমারাইজেশনে অংশগ্রহণ করে না। কোনো কোনো মনোমার আছে সবগুলোতেই হয়তো করে, এরকম মনোমারের সংখ্যা কিন্তু খুব কম, হাতে গোনা দুই একটা আছে। বেশিরভাগ মনোমারই হলো সিলেক্টিভ। সিলেক্টিভ মানে কোনোটা হয়তো ফ্রি রেডিক্যাল তৈরি করে যে পলিমারাইজেশন, সেটাতে অংশগ্রহণ করে, কোনোটা ক্যাটায়নিক পলিমারাইজেশনে অংশগ্রহণ করে, কোনোটা ক্যাটায়নিক অ্যানায়নিক এই দুইটাতে করে, কোনোটা রেডিক্যাল ক্যাটায়নিক এই দুইটাতে করে। মানে সবগুলিতে করে এমন মনোমার কিন্তু খুব বেশি নাই, আছে কিন্তু কম। আমি গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম যে দেখো, স্টাইরিন এমন একটা মনোমার, সে সব ধরনের পলিমারাইজেশনে অংশগ্রহণ করে পলিমার তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে আমরা মনোমার গুলো যে সিলেক্টিভ হইতে পারে এটা আমরা জানলাম। এবার আমরা সামনের দিকে অগ্রসর হই, যে কোনো একটা চেইন পলিমারাইজেশনের মধ্যে কি সবই একই রকম রিয়েকশন হয় নাকি ভিন্ন ভিন্ন রিয়েকশন হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের রিয়েকশন হয়। প্রথমে যে রিয়েকশনটা হয় সেটাকে বলে ইনিশিয়েশন, তারপরে সর্বশেষ যে রিয়েকশনটা হয় সেটাকে বলে টার্মিনেশন, আর এই দুইটা রিয়েকশনের মাঝামাঝি যত রিয়েকশন হয় সবগুলো হলো প্রপাগেশন। তাহলে পলিমার চেনের জন্ম হবে, তারপরে পলিমার চেন বাড়তে 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 থাকবে। যখন জন্ম হবে যে রিয়েকশনের মাধ্যমে সেটা হলো ইনিশিয়েশন, আর মৃত্যু হবে যে রিয়েকশনের মাধ্যমে সেটা হলো টার্মিনেশন। আর জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে যে বৃদ্ধিপ্রাপ্ত হইলো, পলিমার চেন যে বড় হইতে লাগলো, এটা হলো প্রপাগেশন রিয়েকশন। তাহলে পলিমারাইজেশনে তিন ধরনের রিয়েকশন পাই। কোন পলিমারাইজেশন? চেইন পলিমারাইজেশনে। তাহলে যদি প্রশ্ন হয় যে আচ্ছা, চেইন পলিমারাইজেশনে কয় ধরনের রিয়েকশন আছে বা কয়টা ধাপ আছে, তাহলে কিন্তু বলবো যে তিনটা ধাপে সম্পন্ন হয়। প্রথম ইনিশিয়েশন, তারপর প্রপাগেশন, তারপর টার্মিনেশন। কিন্তু এই তিনটা ধাপ পড়তে গিয়ে তুমি আবার কনফিউজ করে ফেলো না, কারণ আমরা কিন্তু পড়েছিলাম যে চেইন গ্রোথ পলিমারাইজেশন আর স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। স্টেপ গ্রোথ পলিমারাইজেশন হলো ধাপে ধাপে রিয়েকশন সংঘটিত হয়, তাই না? আর চেইন গ্রোথ পলিমারাইজেশন হলো দ্রুত গতিতে রিয়েকশন সংঘটিত হয়। ঠিক আছে, তো আমরা তো এখন স্টেপ গ্রোথ নিয়ে আলাপই করছি না। তাহলে ওই ধাপে ধাপে যেটা হয় সেটা ভিন্ন ধরনের ধাপ, আর এখানে যে ধাপের কথা বলছি এটা অতি দ্রুত রিয়েকশন সংঘটিত হয়, খুবই দ্রুত, তাই না? আমরা দেখছি অল্প সময়ের মধ্যে রিয়েকশন সংঘটিত হয়। তাহলে এই অল্প সময়ের ভিতরেই আবার তিন ধরনের রিয়েকশন আছে, এই জন্য ধাপ বলছি, তিনটা ধাপে। প্রথমে হলো জন্ম, কারণ মনোমার গুলো তো নিজেরা নিজেরা রিয়েকশন অংশগ্রহণ করতে পারে না, তাহলে কোনো বাইরে থেকে কেউ এসে ওদেরকে রিয়েকশন শুরু করাইতে হবে। তাহলে শুরু রিয়েকশন যেটা, সেটা হলো ইনিশিয়েশন। আর কোনো কারণে রিয়েকশন চলতে চলতে আস্তে আস্তে পলিমার চেইনটা বড় হচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে আর বড় হতে পারবে না, মৃত্যু ঘটবে, আর রিয়েক্টিভিটি থাকবে না, সেটা হলো টার্মিনেশন। তাহলে আমরা জানলাম যে চেইন পলিমারাইজেশনে তিনটা ধাপ থাকে, তিন ধরনের রিয়েকশন হয়। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে ওনারা জেনেছেন যে এই তিন ধরনের না, আরো এক ধরনের রিয়েকশন হয়, সেটা হলো চেইন ট্রান্সফার রিয়েকশন। অর্থাৎ একটা চেইনের মৃত্যু ঘটে, মৃত্যু মানে তো টার্মিনেশন, তাই না? কিন্তু সাথে সাথে আরেকটা নতুন চেইনের নতুন আরেকটা ইনিশিয়েশন হয়, নতুন আরেকটা জন্ম লাভ করে। তাহলে একটা হলো টার্মিনেশন, সাথে সাথে আবার নতুন আরেকটা অ্যাক্টিভ স্পিসিজের জন্ম হয়, যেটা আবার পলিমার তৈরি করতে পারে। তাহলে এটা একটা বিশেষ ধরনের রিয়েকশন। তাহলে এখন তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে বা কেউ তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা বলেন তো, চেইন পলিমারাইজেশনে কয় ধরনের রিয়েকশন হয়, তাহলে তুমি বলবা যে সাধারণত তিন ধরনের রিয়েকশন হয়, ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন। কিন্তু আরো এক ধরনের রিয়েকশনের অস্তিত্ব আমরা পেয়েছি, সেটা হলো চেইন ট্রান্সফার রিয়েকশন। তাহলে মোট টোটালি চার ধরনের রিয়েকশনের সম্ভাবনা আছে। তোমাদের কাছে কি এই পর্যন্ত পরিষ্কার কিনা বলো, তারপর আমি পরের স্লাইডে যাব। জি স্যার। জি স্যার।
একটু সতর্কতার সাথে দেখো, এটা ঠিক যে কেমিস্ট্রি পড়তে গেলে আমাদের মনোযোগটা খুব নিবদ্ধ রাখতে হয়, হ্যাঁ, এবং কনফিউশন যাতে না হয় সেজন্য আমি আস্তে আস্তে যাব, কিন্তু ভুল যেন না হয়। তাহলে এখন আমি তোমাদের সামনে যেটা তুলে ধরছি, এটা কি তুলে ধরলাম? জেনারেল মেকানিজম অফ চেইন পলিমারাইজেশন। আমরা তো জানি যে চেইন পলিমারাইজেশন কমপক্ষে 4 ধরনের আছে। কি কি? রেডিক্যাল পলিমারাইজেশন, অ্যানায়নিক পলিমারাইজেশন, ক্যাটায়নিক পলিমারাইজেশন, কোঅর্ডিনেশন পলিমারাইজেশন, তাই না? আমরা তো পড়ে আসছি আর 1 ক্লাস বা 2 ক্লাস আগে যে চেইন পলিমারাইজেশন কমপক্ষে 4 ধরনের। এখন ওই 4 ধরনের রিয়েকশন পরে আলোচনা করব, আগে জেনারেল রিয়েকশন, মানে 4টাকে একটার মধ্যে নিয়ে আসলাম আর কি, জেনারেল রিয়েকশনটা আলোচনা করি। তাহলে পরে যখন আমি আলোচনাগুলো করব 4টার জন্য আলাদা আলাদা, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যদি জেনারেলটা বুঝতে পারি, বাকিগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন তোমরা যখনই যে বুঝতে পারবা না প্রশ্ন করবা, এটা পড়ো, আমিও কথা বলছি, আমার কথা একটু শোনো। তাহলে চেইন পলিমারেশন যদি আমি করতে হয়, তাহলে আমার লাগবে হলো মনোমার। ঠিক আছে, আমি মনোমার নিলাম, মনোমার নিয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম, এবং ওই পাত্রটা অবশ্যই এয়ার টাইট হইতে হবে, কারণ বাতাস যদি ঢুকে যায় তাহলে তো আবার রিয়েকশন উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? বাতাসও ঢুকতে পারবে না, পানিও ঢুকতে পারবে না। পানি ঢুকলেও কিন্তু পলিমারাইজেশন রিয়েকশন ঠিক মতো হবে না। তাহলে বাতাস এবং পানির অনুপস্থিতিতে রিয়েকশনটা করতে হবে। ঠিক আছে, আমি মনোমান নিলাম। তো তুমি মনে করো না যে এটা খুব ইজি একটা কাজ, পানি এবং বাতাসের অনুপস্থিতি, এটা কিন্তু একটা ইজি কাজ নয়। তুমি চিন্তা করো, আমাদের চারিদিকে বাতাস আছে, তুমি যদি একটা কিছু নাও ওটার ভিতরেও বাতাস আছে, তাই না? আর বাতাস যদি সব বের করে ফেলো তাহলে কি হবে? নিশ্চয়ই ছোটকালে তোমরা পড়েছো, অনেক কেমিস্ট্রি বা ফিজিক্সে আলোচনার মধ্যে কোথাও কোথাও পড়েছো, এগুলো জানো। তাহলে আমার বাতাস বের করার জন্য নাইট্রোজেন গ্যাস সাপ্লাই দিতে হবে। যদি আমি নাইট্রোজেন গ্যাস সাপ্লাই দেই, তাহলে সে বাতাসকে বের ধাক্কা দিয়ে বের করে দিবে। তাহলে আমি নাইট্রোজেন এনভায়রনমেন্টের মধ্যে আমি আমার মনোমারকে নিলাম। মনোমারকে নিয়ে আমি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস রেখে দিলেও কিছুই হবে না, মনোমার মনোমারই থেকে যাবে, আর পলিমারে রূপান্তরিত হবে না। তাহলে আমার মনোমারের জেনারেল স্ট্রাকচারটা কি? এই যে এটা ভালো মতো একটু দেখো, CH2 ডাবল বন্ড CH ওয়াই। কারণ আমরা তো গত ক্লাসে পড়েছি যে মনোমারের কি ধরনের স্ট্রাকচার থাকে, তাই না? চেইন পলিমারাইজেশনে যে মনোমার গুলো অংশগ্রহণ করে, দেখলাম যে আমরা সবগুলিতে ডাবল বন্ড থাকে। তো সেই জন্য আমরা একটা জেনারেল স্ট্রাকচার নিয়েছি। এটা কি? এটা হলো মনোমার। ঠিক আছে, ভালো কথা, মনোমার নিলাম, কিন্তু এ তো সারা জীবন রিয়েকশন করবে না। তাহলে আমার রিয়েকশন করানোর জন্য কি লাগবে? ওই যে বাইরে থেকে আরেকটা কেমিক্যাল লাগবে, তাই না? আরেকটা কেমিক্যাল কম্পাউন্ড লাগবে। সেই কেমিক্যাল কম্পাউন্ডের নাম কি? সেই কেমিক্যাল কম্পাউন্ডের নাম হলো ইনিশিয়েটর অর ক্যাটালিস্ট। কনফিউশন করো না কিন্তু। তুমি বলবা, স্যার আমরা তো পড়ে আসছি প্রভাবক, ক্যাটালিস্ট। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ায় সে অংশগ্রহণ করে না, সে রিয়েকশনটাকে শুধু ত্বরান্বিত করে। হ্যাঁ, তুমি পড়ে আসছো, আমি জানি সেটা, কিন্তু পলিমার কেমিস্ট্রিতে ক্যাটালিস্ট ওইটা না। পলিমার কেমিস্ট্রিতে ক্যাটালিস্ট হলো সে রিয়েকশনে অংশগ্রহণ করে, এবং সে হলো অংশগ্রহণই শুধু করে না, ওকে ছাড়াই রিয়েকশন করা যাবে না, চেইন পলিমারাইজেশন। সুতরাং সে কিন্তু ভিন্ন জিনিস। ওই আগের ক্যাটালিস্ট যেটা চিন্তা করে আসছে ওটা বলে যাও। তাহলে আমার কি লাগবে? মনোমারের সাথে ক্যাটালিস্ট লাগবে বা ইনিশিয়েটর লাগবে। তাহলে এই ইনিশিয়েটর আমি নিলাম হলো আই। খেয়াল করো, এই যে আই, এটা হলো আমার ইনিশিয়েটর। আই কথাটা এই জন্য লিখলাম, ওই যে ইনিশিয়েটরের প্রথম লেটারটা হইলো আই। এটা কিন্তু আমরা বোঝানোর জন্য আলোচনা করছি, কোনো একটা পার্টিকুলার রিয়েকশন আলোচনা করছি না। সরি। তাহলে ঠিক আছে, ভালো কথা, ইনিশিয়েটর আই নিলাম। তো ইনিশিয়েটর আই তো কোনো রিয়েকশন করবে না, এটা তো কোনো রিয়েক্টিভ স্পিসিস না। দেখো, আমার লাগবে হইলো রিয়েক্টিভ স্পিসিস। চেইন পলিমারেশন হইতে হলে আমার রিয়েক্টিভ স্পিসিস লাগবে, অর্থাৎ এই ইনিশিয়েটরকে আমার ভাঙতে হবে। ইনিশিয়েটরকে ভাঙলে আমি পাবো হাইলি রিয়েক্টিভ স্পিসিস, আর স্টার।
তাহলে এটাকে আমি ভাঙতে পারি, মনে করো আমি তাপ দিয়ে দিলাম, ধরো আর কি, ফর এক্সাম্পল হিট দিয়ে দিলাম। তাহলে আই কে যখন আমি হিট দিয়ে দিলাম তখন আইটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি হবে কি আর স্টার। তাহলে আইটাকে আমরা বলছি ইনিশিয়েটর অর ক্যাটালিস্ট। আর ওই যে আর স্টার যেটা হইলো, এটা কিন্তু আর ইনিশিয়েটর বা ক্যাটালিস্ট এখন না, এটা হইলো এই রিয়েক্টিভ স্পিসিস, ইনিশিয়েশন থেকে যেটা আসলো রিয়েক্টিভ স্পিসিস তৈরি হলো। এখন এই আর স্টার কিন্তু হাইলি রিয়েক্টিভ, সে একা থাকতে পারে না, 1 সেকেন্ডের জন্য একা থাকতে পারে না। 1 সেকেন্ড কি 0.1 সেকেন্ডের জন্য সে একা থাকতে পারে না, এত রিয়েক্টিভ সে। বুঝছো? যেমন তুমি, আমি উদাহরণ দিই আর কি অন্যভাবে আমাদের দৈনন্দিন জীবনে, যেমন তুমি বাড়ি থেকে প্রথম ঢাকা শহরে আসলা, এসেই সোজা চলে গেলা ক্লাসের মধ্যে, ফার্স্ট ক্লাস আজকে, বা ওরিয়েন্টেশনে আসলা। এখন কিন্তু তুমি সম্পূর্ণ একা আসছো, তুমি কিন্তু হাইলি রিয়েক্টিভ। কেন হাইলি রিয়েক্টিভ জানো? তুমি তো একা। তুমি দেখবা আশেপাশে যার সাথে, ভাই তুমি কোত্থেকে আসছো, হ্যাঁ আমি অমুক জায়গা থেকে আসছি, তোমার দেশের বাড়ি কোথায়। যদি তোমার কাছাকাছি অঞ্চলের একজনকে পেয়ে যাও, তুমি অনেক খুশি হবা যে ভাই হ্যাঁ আমার তো ওই জায়গায়, আমি তো যাওয়ার সময় আপনার এখান দিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে কি তুমি কারো না কারোর সাথে বন্ধুত্ব তৈরি করবা, কেমিক্যাল রিয়েকশন হবে, এই বন্ধুত্ব তৈরি হইলো, কিন্তু একা থাকতে পারবে না। আর যখন বাড়িতে ছিলা, সবার সাথে যখন তোমার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বাররা ছিল, তখন আর তোমার কারো সাথে নতুন খুঁজা বের করার অতটা দরকার নাই। তার মানে তখন হইলো আই অবস্থায় ছিলাম। আর ঢাকা শহরে প্রথম ক্লাসে যখন আসছো একা, এবার তুমি হলো আর স্টার। 1 সেকেন্ডও দেরি হবে না, পাশের যাকেই পাবে ভাই আপনি কথা বলবা আর কি। আবার তুমি যদি একটু লাজুক হাই হও তাহলে হয়তো একটু দেরি হইতে পারে। তাহলে দেখো এই আর স্টার সে কিন্তু হাইলি রিয়েক্টিভ, সে কিন্তু বসে থাকবে না। তাহলে তার আশেপাশে কে আছে? তার আশেপাশে হইলো মনোমার আছে, সে সঙ্গে সঙ্গে কিন্তু মনোমারের সাথে রিয়েকশন করবে। কেমিস্ট যারা, তারা তো জানে এই জিনিসটা, সেই জন্যই তারা এই আর স্টারটাকে তৈরি করতে হবে প্রথমে। এটা তৈরি করে এবার মনোমারের সাথে সে রিয়েকশন করলো, দেখো এই যে আর স্টার মনোমারের সাথে রিয়েকশন করবে, এটা হইলো প্রথম রিয়েকশন। এই রিয়েকশনটার নামই হলো ইনিশিয়েশন। এই রিয়েকশনটার নামই হলো ইনিশিয়েশন। তাহলে মনে থাকবে ইনিশিয়েশন রিয়েকশন কোনটা, এই প্রথম যে রিয়েকশনটা। আচ্ছা, কোনো বোঝার থাকলে আমাকে বলতে পারো। ইনিশিয়েশন। এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার শুধু কি আর স্টারটাই হাইলি রিয়েক্টিভ? আর স্টার তো একা থাকতে পারে না, সে কারোর সাথে রিয়েকশন করবে। তাহলে মনোমারের কি কোনো ইচ্ছা নাই? মনোমারের ভিতরেও কিন্তু একটা আনস্টেবিলিটি আছে। তোমরা দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু, আরেকজন কিন্তু পাশে এসে নতুন পাশে বসলেও তোমরা তার দিকে খেয়াল করবা না, তোমাদের নিজেদের কথাই তোমরা চালায় যাবা, কারণ তোমাদের ঘনিষ্ঠতা অনেক বেশি। কিন্তু যদি একটু ফাটল থাকে, তাহলে আরেকজন মানুষ আসলে বলবে হ্যাঁ ভাই আপনি কোত্থেকে আসলেন, কি খবর, ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ, তো এইভাবে মনোমারের মধ্যে একটা ইনস্টেবিলিটি আছে। মনোমারটা কি? সিএইচ টু ডাবল বন সিএইচ ও আই। আমরা যদি ভালো মতো তাকাই মনোমারের দিকে, আমি দেখবো যে ওখানে একটা ইনস্টেবিলিটি আছে। কারণ মনোমারের মধ্যে কার্বন কার্বন যে বন্ধন, এটা হলো ডাবল বন্ড। দেখো ভালো মতো খেয়াল করো, একটা দেখবে একটু গাঢ় একটু মোটা দাগ দেওয়া আছে, আর একটা একটু চিকন দাগ দেওয়া আছে। তার মানে দুইটা আসলে এক রকমের বন্ধন না, ঠিক কি না? দুইটা কি এক রকমের বন্ধন? না স্যার। তাহলে কি কি বন্ধন আছে বলো এখানে, দুইটা বন্ধনের নাম কি? তোমরা না বললে তো আমার দেরি হবে। স্যার, স্যার একটা পাই বন্ধন সিগমা আর আর একটা সিগমা পাই। বন্ধন। একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বলো তো কোনটা বেশি শক্তিশালী?
বেশি শক্তিশালী। স্যার সিগমা বন্ধন যেটা মোটা। মানে আসল বন্ধন হইলো সিগমা বন্ধন, ওটা হইলো আসল বন্ধন। পাই বন্ধন তো আসল বন্ধন না। তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে নিশ্চয়ই স্যার তোমাদেরকে বা ম্যাডাম পড়াইছে না যে এটা কিন্তু আসলে আসল বন্ধন না, পাই বন্ধনটা। এটা কোন রকমে একটু মানে কোন রকমে লেগে আছে, তাই না? আসল বন্ধন না, তার মানে দুর্বল। জি স্যার। তাহলে যেহেতু এই সিগমা বন্ধনটা দুর্বল, এটা ভেঙে যাবে। তাহলে ভেঙে গিয়ে, তাই একটু ক্লিয়ার করবেন, সিগমা বন্ধনটা দুর্বল নাকি পাই বন্ধনটা দুর্বল? সরি আমি তো উল্টা বলে ফেলছি। সিগমা বন্ধনটা শক্তিশালী, পাই বন্ধনটা দুর্বল। ঠিক কিনা বলো? জি স্যার। জি স্যার। জি স্যার। সিগমাটা হইলো ফেস টু ফেস যেটা। আচ্ছা, তাহলে এই দুর্বল বন্ধনটা ভেঙে যাবে। দুর্বল বন্ধনটা ভেঙে গেলে কি হবে, এইটা কিন্তু আর থাকবে না, এই যে এই যে এখানে বন্ধনটা কিন্তু আর থাকবে না। তখন কি হবে, কার্বনের এখানে একটা বন্ধন তৈরি বের হয়ে যাবে, আর এইখানে আরেকটা আরেকটা মনে করো বের হয়ে যাবে, তাই না? আলাদা হয়ে গেল। তাহলে এই যে এখানে একটা বন্ধন বের হয়ে গেল, ফ্রি হয়ে গেল, এই ফ্রির সাথে কিন্তু আর রিয়েকশন করে ফেলবে। তাহলে আরেকটা কিন্তু বাকি রয়ে গেল, এই যে একটা বন্ধন, এটা কিন্তু বাকি রয়ে গেল, তাই না? এই বাকিটা হলো এই যে এইটা, এই যে দেখো এইটা হলো বাকিটা, এই যে স্টার। তার মানে সে আরো রিয়েকশন করতে পারবে, কিন্তু আর এর সাথে যে বন্ধনটা হয়ে গেছে দেখো, এটা কিন্তু বাকি নাই। তার মানে আর এর সাথে শক্তিশালী বন্ধন হয়ে গেল একটা কার্বনের। আর আরেকটা কার্বন কিন্তু বন্ধনহীন, সে কিন্তু রিয়েক্টিভ, তাই না? সেও বন্ধন তৈরি করতে চায় কারো সাথে। তাইলে এবার হয়ে গেল আরেকটা কার্বনের উপরে চলে গেল হইলো তোমার ওই স্টারটা। তাহলে এই স্টার যেহেতু হাইলি রিয়েক্টিভ, তাহলে সে তো আর একা থাকতে চাবে না। এই যে পুরো জিনিসটা দেখো, এই যে পুরো জিনিসটার একা থাকতে চাবে না, সে খুঁজে বেড়াবে কার সাথে রিয়েকশন করা যায়। তাহলে আবার দেখো মনোমারের সাথে আবার রিয়েকশন করার একটা সুযোগ আছে। এই যে এই বন্ধনটা ভেঙে যাবে, বন্ধনটা ভেঙে গেলে এখানে একটা বন্ধন চলে আসবে, আর এই কার্বনের উপর আরেকটা বন্ধন আসবে। তাহলে এইটার সাথে সে বন্ধন তৈরি করে সে নিউট্রালাইজ হয়ে গেল। তাহলে দ্বিতীয় যেটা তৈরি হলো, ওই যে এইখানে তৈরি হলো, এই যে এটা এটা এইটা তৈরি হলো, তাই না? না না দাঁড়াও, সরি এটা ভুল হয়ে গেছে। প্রথমে তৈরি হলো এই যে এটা, এবার দ্বিতীয় তৈরি হবে কোনটা, এইখানে এইখানে এই যে এটা, এইখানে তৈরি হবে দ্বিতীয়টা। তাহলে দেখো এই দ্বিতীয় যে তীর দিয়ে দেখাচ্ছি যেটা, এইটাই হলো সেইটা। এই যে আবার আমি এখান থেকে গিয়ে দেখাচ্ছি এইটা। তাহলে আমরা কি পেলাম, প্রথমে পেলাম হইলো আর, যেটা আসলো ইনিশিয়েটর থেকে। তারপরে পেলাম কি, দেখো এখানে একটা মনোমারের ইউনিট পেলাম, এই একটা মনোমারের ইউনিট। তারপরে আমরা পেলাম আরেকটা মনোমারের ইউনিট। এইভাবে দ্রুত গতিতে রিয়েকশন চলতে থাকবে। তাহলে প্রথম রিয়েকশনের নাম দিয়েছিলাম আমরা ইনিশিয়েশন, কারণ সেই রিয়েকশনটা কার মধ্যে হয়েছিল, সেই রিয়েকশন হয়েছিল আর বাইরের একটা কম্পাউন্ড যেটা নাকি ইনিশিয়েটর থেকে আসছে, আর মনোমারের সাথে। তাহলে মনোমারের সাথে ইনিশিয়েটর থেকে আসা যে অংশ আর কি, তার রিয়েকশন হলো ইনিশিয়েশন। আর ইনিশিয়েশনের পরে যতগুলো রিয়েকশন, সেই রিয়েকশন গুলো কি, প্রপাগেশন। স্যার ওয়াইটা কি? একটু দাঁড়াও, প্রো পা সরি খুব অসুবিধা হয় আমার লিখতে, মাউস দিয়ে প্রপাগে ঠিক আছে। আচ্ছা তুমি প্রশ্ন করলে কি যে তোমার প্রশ্নটা একটু আবার বলো। স্যার ওয়াইটা কি স্যার, ওই যে ওইখানে? ওয়াইটা এখানে বিভিন্ন জিনিস হইতে পারে। ওয়াই এর মান যদি মনে করো
হাইড্রোজেন হয় তাহলে আমার মনোমারটা হবে ইথিলিন, তাই না? ওয়াই ওয়াই ইকুয়াল টু যদি এইচ হয়, হাইড্রোজেন হয়, তাহলে আমার মনোমারটা কি হবে? ইথিলিন। জি স্যার। ওয়াইটা যদি হয় ক্লোরিন, তাহলে আমার মনোমারের নাম হবে ভাইনাল ক্লোরাইড। ওয়াইটা যদি হয় একটা বেনজিন রিং, তাহলে আমার মনোমারের নাম হবে স্টাইরিন। এরকম বিভিন্ন রকম হইতে পারে আর কি। আমি তো পার্টিকুলার কোনো একটা কেমিক্যাল আলোচনা করছি না, আমি তো জেনারেল রিয়েকশন আলোচনা করছি। আমি কি আলোচনা করছি? জেনারেল রিয়েকশন। তো জেনারেলের মধ্যে কিন্তু কোনো পার্টিকুলার এক্সাম্পল আমি দিতে পারবো না, সবাইকে দিতে হবে, সবার উদাহরণ দিচ্ছি একসাথে। তাহলে আমি আলোচনা করলাম ইনিশিয়েশন রিয়েকশন, আমি আলোচনা করলাম প্রপাগেশন রিয়েকশন। এই দুইটা রিয়েকশন তোমাদের কাছে পরিষ্কার কিনা আমাকে বলো। তাহলে একদম নিচে চলে আসি, যে এই যে দেখো, এই যে এইটাও প্রপাগেশন রিয়েকশন। এই যে লাস্টে যে রিয়েকশনটা দেখানো হচ্ছে, এইটাও কিন্তু প্রপাগেশন রিয়েকশন। তাহলে প্রপাগেশন পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। যদি কোনো কিছু ক্লিয়ার না হয় আমাকে পার্টিকুলার বলো, আমি ওইটা আলোচনা করব আবার। কারো কোনো প্রশ্ন আছে এখানে? ভালো করে দেখে নাও, সময় দিচ্ছি কিন্তু। মনোমার অবস্থায় ডাবল বন্ড, কিন্তু মনোমারটা যখন ভেঙে যায় তখন কিন্তু আর ডাবল বন্ড থাকে না। সে যখন পলিমার রূপান্তরিত হয়ে যায় তখন কিন্তু আর ডাবল বন্ড থাকে না, ডাবল বন্ড ভেঙে যায়। তাহলে যেটা ফেস টু ফেস বন্ধন ওটা ভাঙে না, দুর্বল যেটা ওটা ভেঙে যায়। প্রবলেম নাই স্যার। নাই, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা যদি ইনিশিয়েশন এবং প্রপাগেশন বুঝতে পারি, তাহলে আমাদের মনে করো চেইন পলিমারেশন বোঝা মোটামুটি ধরো 70% কমপ্লিট হয়ে গেছে, আর 30% বাকি আছে। তো ঠিক আছে, আমি ওই 30% আবার এখানে আনলে জটিলতা বেশি সৃষ্টি হবে। আমি একটা কথা বলে শুধু শেষ করব, সেটা হলো কি, দেখো লাস্টে যে পলিমার চেইনটা আমরা দেখতে পাচ্ছি, এটার দিকে তাকাও। যে বলতে পারবে, এই যে লাস্টের পলিমার চেইনটার দিকে তাকাও, যে বলতে পারবে এই পলিমার চেইনের ডিগ্রি অফ পলিমারেশন কত, তাকে আমি নাম্বার দিব। 0.5ও দিতে পারি, 1ও দিতে পারি, তোমার উত্তরের উপর ভিত্তি করে। ভালো মতো দেখে নাও, এই যে পলিমার চেইনটা, এটা ডিপি কত, ডিগ্রি অফ পলিমারাইজেশন কত, যে বলতে পারবা, প্রথমে যে বলবা তাকে আমি নাম্বারটা দিব। এটা ডিগ্রি অফ পলিমারাইজেশন কত? স্যার 2। স্যার আচ্ছা, আর 1। কেউ বলবা? স্যার 1। আর কেউ বলবা? স্যার 2। আচ্ছা, শুনলাম তো, আর কেউ? আচ্ছা, আমি এখন টাইম আউট, আর উত্তর আমি নিব না এখানে। এই আমি যে তোমাদেরকে লাস্ট যে চেইনটা তৈরি হয়েছে, এই চেইনটা কিন্তু অনেক লম্বা। এটা ডিগ্রি অফ পলিমারাইজেশন হইলো M+1। এটা ডিগ্রি অফ পলিমারাইজেশন কত? M+1। কারণ এম সংখ্যক তো আছে, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো আছে, দেখো এম সংখ্যক তো এখানে আছেই, আর এই ব্র্যাকেটের বাইরে আছে হলো একটা। তুমি আবার একটু চিন্তা করো, ডিগ্রি অফ পলিমারেশন কাকে বলে? ডিগ্রি অফ পলিমারেশন বলে যে নাম্বার অফ রিপিট ইউনিট কয়টা আছে পলিমার চেইনের মধ্যে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার এখানে ব্র্যাকেটের ভিতরে আছে হলো এম সংখ্যক, এই যে এম, আর ব্র্যাকেটের বাইরে আছে একটা, তাহলে আমার ডিগ্রি অফ পলিমারেশন হলো M+1। এখন পরিষ্কার কিনা বলো? তাহলে বলতে পারো, স্যার এই এম এতগুলো আসলো কিভাবে? এই যে এখানে দেখো ডটেড লাইন দেওয়া আছে না, ডটেড লাইন দেওয়া, তার মানে কি এরকম রিয়াকশন হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, হইতে হইতে এই জায়গা পর্যন্ত আসলো আর কি। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে হইলো এম,
তার মানে এম সংখ্যক, এম এর মান যদি 10 হয় তাহলে এটা ডিগ্রি পলিমারেশন হবে 11, কারণ M+1 বাইরে তো একটা আছে। কিন্তু এখানে মনে রাখতে হবে এই পলিমার চেইনটা কিন্তু মরে না, এটা কিন্তু এখনো অ্যাক্টিভ। এই যে তাকায় দেখো এখানে স্টার আছে, তাই না? তার মানে এখানে একটা বন্ড আছে। সেই বন্ধনটা কি সেটা আমি বললাম না আর কি। এটা রেডিক্যালও হইতে পারে, মানে আনপেয়ার ইলেকট্রন হইতে পারে, অথবা এটা হইতে পারে অ্যানায়ন, অথবা হইতে পারে ক্যাটায়ন, অথবা হইতে পারে একটা কমপ্লেক্স কম্পাউন্ড। তো এখানে একটা আছে ব্র্যাকেটের বাইরে, আর ব্র্যাকেটের ভিতরে আছে হলো এম সংখ্যক। তাহলে টোটাল কয়টা ইউনিট আছে? M+1। এটা হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন। এখন এই চেইনটা এই অবস্থায় আসলো, এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই অবস্থায় যদি এই চেইনটা কোনো কারণে এই যে অ্যাক্টিভিটি, এই যে স্টার, এই স্টারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই চেইনটা কিন্তু আর বড় হবে না। তাহলে ওই নষ্ট হওয়ার যে রিয়েকশন সেটাই হলো টার্মিনেশন। এই অ্যাক্টিভিটি, এই যে দেখো স্টার আছে যেটা, এটাকে নষ্ট হওয়ার যে রিয়েকশন, নষ্ট বলি বা চলে যাওয়ার যে রিয়েকশন, অর্থাৎ রিয়েক্টিভিটি আর থাকবে না, নিঃশেষ হয়ে যাবে, সেই রিয়েকশন ঘটলে আমার পলিমার চেইনটা মৃত্যুবরণ করবে আর বাড়বে না। এটাই হলো টার্মিনেশন রিয়েকশন। তাহলে আমরা আজকে এই স্লাইডের মধ্যে ইনিশিয়েশন রিয়েকশন দেখলাম, প্রপাগেশন রিয়েকশনটা দেখলাম, আর টার্মিনেশনটা কিভাবে ঘটে, কখন হয়, এটাও আমরা জানলাম। তাহলে আমাদের মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা চেইন পলিমারাইজেশন এর জেনারেল মেকানিজমটা জানি। এখন পরীক্ষায় আসলে বা কেউ জিজ্ঞেস করলে আমি দিতে পারবো। ক্লিয়ার কিনা বলো, যদি ক্লিয়ার হয় আমি নেক্সট স্লাইডে যাব। জি স্যার, ক্লিয়ার। শোনো, এখানে কিন্তু কেউ বোঝে না থাকলে বলো, কারণ আমরা যদি সবাই বুঝতেই পারতাম তাহলে তো ক্লাস করার আর দরকার ছিল না। ক্লাস করতে আসছি আমরা বোঝার জন্য, শিখার জন্য। ভুল হইতে পারে মানুষের, মানুষের একটা জিনিস শিখলেও ভুলে যেতে পারে, সেটাতে লজ্জার কিছু নাই। আমরা আবার শিখি, বারবার শিখি। আর আমি তোমাদেরকে অনুরোধ করব, যা দেখো আমি আমাদের বিএলসি তে কিন্তু ভিডিও দিয়েছি কয়েকটা, ভিডিওগুলো দেখো। আমি ভিডিওগুলো দিয়েছি, অনেক সিলেকশন করে দিয়েছি। তুমি মনে করো না যে জাস্ট একটা দিয়ে দিছে, না, অনেক চিন্তা ভাবনা করে দিয়েছি যে ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে। হয়তো বলতে পারো স্যার ইংরেজি উচ্চারণ তো একটু কঠিন লাগে, লাগুক। একবার দুইবার যখন তুমি শুনবা তখন তোমার কাছে ইজি হয়ে যাবে। পৃথিবীতে সহজ জিনিস কিছু নাই, আর যদি সহজ জিনিস থাকে ওটাতে কোনো বেনিফিট নাই, উপরে উঠতে পারবা না। যত উপরে যাবা তত কঠিন, সেটাই তোমাকে ডিঙ্গায় যাইতে হবে, তাইলে তুমি সাকসেসফুল। তাহলে আমি নেক্সট, এবার আমি চলে আসলাম, জেনারেল রিয়েকশন আলোচনা করা শেষ। এবার আমি কোথায় আসলাম? এবার আমি হয়তো, আজকে তো আলোচনা আমাদের শেষ হবে না, আমরা মাত্র শুরু করছি আর কি। আমরা এখন শুরু করছি কি, রেডিক্যাল পলিমারাইজেশনের আলোচনাটা আমরা শুরু করছি মাত্র। এখন তুমি বলতে পারো স্যার রেডিক্যাল পলিমারাইজেশনটা আসলে কি? রেডিক্যাল পলিমারাইজেশন হইল ওই যে আর স্টার দেখছিলাম আমরা, যেটা নাকি হাইলি রিয়েক্টিভ কম্পাউন্ড, সেটা যদি হয় একটা ফ্রি রেডিক্যাল তাহলে পলিমারাইজেশন নাম হবে রেডিক্যাল পলিমারাইজেশন। ওই আর স্টারটা যদি হয় একটা ফ্রি রেডিক্যাল তাহলে যে পলিমারাইজেশনটা হবে সেই পলিমারাইজেশনের নাম হবে রেডিক্যাল পলিমারাইজেশন। আর তখন আর স্টার বলবো না, তখন বলবো আর ডট। আর ডট, ডট মানে কি? আনপেয়ার্ড ইলেকট্রন। তোমরা ইন্টারমিডিয়েটে নিশ্চয়ই পড়েছো যে ফ্রি রেডিক্যাল হাইলি রিয়েক্টিভ, খুবই রিয়েক্টিভ, তাই না? রিয়েকশনে দ্রুত অংশগ্রহণ করে, অনেক পাওয়ার। তো এই যে হাইলি রিয়েক্টিভ, সেটা কেন হয়? ওই যে তার একটা ডট আছে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এই আনপেয়ার্ড ইলেকট্রন মানে সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেলও থাকতে চায় না, ওর কাছে খুব অসহায় লাগে, সে সঙ্গে সঙ্গে খুঁজে বের করে আরেকটা ইলেকট্রনের সাথে
ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে সে বন্ধন সৃষ্টি করে এবং স্টেবিলাইজ হয়, শান্তি পায়। তাহলে এই ধরনের হাইলি রিয়েক্টিভ কম্পাউন্ড এর মাধ্যমে যদি পলিমারাইজেশন শুরু হয়, তাহলে ওই পলিমারাইজেশন নাম আমরা দিয়েছি রেডিক্যাল পলিমারাইজেশন। আর যার মাধ্যমে শুরু হয় ওই যে আর স্টার কিন্তু না, আর ডট, ওটাকে আমরা বলবো ফ্রি রেডিক্যাল। আমার কথা স্পষ্ট কিনা বলো, না হলে আমাকে আবার প্রশ্ন করো। আমার কথাটা যদি না বুঝে থাকো আমাকে প্রশ্ন করো। কেমিক্যাল স্ট্রাকচারে তো দেখে তুমি ভয় পাওয়ার কিছু নাই, আমরা সবই জানবো, শিখবো। তাহলে ওই আর স্টারটা যদি আর ডট হয়, ডটটা কি একটা আনপেয়ার্ড ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন, তাহলে সাংঘাতিক। আমরা তো জানি আর স্টারটাও তো হাইলি রিয়েক্টিভ, আমাদের ফ্রি রেডিক্যাল খুব হাইলি রিয়েক্টিভ। এবং তোমাদের অনেকের হয়তো তোমরা পড়েছো বইয়ের মধ্যে, আমার অভিজ্ঞতা আছে কিছুটা। আমি যখন জাপানে পড়াশোনা করতে যাই, আমি ফ্রি রেডিক্যাল তৈরি করেছি। এত রিয়েক্টিভ যে মানে মাথা পাগল বানায় দেয়। এদেরকে কিভাবে, মানে এদেরকে তো শান্তিতে রাখা যায় না। এরা হওয়ার মাত্রই রিয়েকশন করবে। তাহলে বেশি সময় তুমি যদি 2, 3, 5 সেকেন্ড ওয়েট করো, ওরা কিন্তু নিজেরা নিজেরা রিয়েকশন করে মরে যাবে। সুতরাং সাবধান থাকতে হবে। এই রিয়েকশন খুবই হাইলি রিয়েক্টিভ, তাদেরকে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, কাজে লাগাবো কিভাবে? মনোমারের সাথে দেখা করায় দিব, পট করে মনোমারের সাথে রিয়েকশন করে ফেলবে। ওই যে আমরা দেখলাম, সে করবে কি, মনোমারের ওই যে দুর্বল বন্ধন যেটা পাই বন্ধনকে পট করে ভেঙে ফেলবে। আর ও তো কিন্তু দুর্বল, তাই না? তাহলে ওইখান থেকে একটা ইলেকট্রন নিবে, আর তার একটা ইলেকট্রন, দুইটা মিলে স্টেবিলাইজ হয়ে যাবে, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তাহলে ওই আর ডটটা হলো ফ্রি রেডিক্যাল। আর যে পলিমারাইজেশন শুরু হবে আর ডট দিয়ে, সেই পলিমারাইজেশনটাই তাহলে রেডিক্যাল পলিমারাইজেশন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো, না হলে আমাকে যে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার জন্য তো আছি। প্রশ্ন করো। ক্লিয়ার স্যার। ক্লিয়ার? তাহলে আমরা এবার দেখবো। তো বলতে স্যার পারো যে স্যার এত কেমিক্যাল স্ট্রাকচার লিখছেন, একটু ভয় ভয় লাগতেছে। অসুবিধার কিছুই নাই, আমরা একটা দিয়ে শুরু করি আগে। হ্যাঁ, এখানে তো অনেকগুলাই আছে কথাবার্তা, আমরা আস্তে আস্তে শুরু করি আর কি। ঠিক আছে, আমি যেটা নিয়ে শুরু করতেছি একটু তোমরা দেখো, আমার সাথে তোমরা জয়েন করো। এই যেটা কেমিক্যাল কম্পাউন্ড, এটা নিয়ে আমি শুরু করতে চাই। এই কেমিক্যাল কম্পাউন্ডের নাম কিন্তু অনেক বড়। সংক্ষেপে এটাকে কি বলা হয় জানো? এ আই বি এন। তোমাদের মধ্যে কোনো স্মার্ট স্টুডেন্ট থাকতে পারে যে এই নাম, এটার নাম জানে, পুরো নামটা জানে? কেউ কি আছো, বলতে পারবা পুরো নামটা কি? সংক্ষিপ্ত নাম হলো AIBN। বলতে পারলে তো 1 নাম্বার দিয়েই দিব আমি এক্ষুনি, কিন্তু দেরি করলে না, তুমি গুগলে সার্চ করে বের করলে না, তোমার মাথায় যদি থাকে। আচ্ছা, আমি কারো কাছ থেকে পাচ্ছি না। তাহলে এটা পুরো নাম হলো এজো বিজ আইসো বিউটাইরোনাইট্রাইল। গুগলে সার্চ দিলে তুমি পেয়ে যাবা এজো বিজ আইসো বিউটাইরোনাইট্রাইল। ঠিক আছে, একটু বড় নাম আর কি। সংক্ষেপে আমরা বলি AIBN। তাহলে AIBN এর স্ট্রাকচারটা একটু ভালো মতো খেয়াল করি। এটার ভিতরে একটা এজো গ্রুপ আছে, দেখো, এই যে এজো। আমরা তো জানি যে N ডাবল বন্ড যদি হয় এটা হলো এজো। তাহলে ওই যে শুরুতে এ লেখা আছে এজো, তারপরে কি বলছি, বিজ, দুইটা আছে। কি আছে? বিজ কি আছে? আইসো বিউটাইরোনাইট্রাইল। বিউটাইরোনাইট্রাইল দুইটা আছে। ঠিক আছে, একটু দেখে নেই তো কি আছে। হ্যাঁ, দুইটাই তো আছে। এজোর ডান দিকে একটা আছে, বাম দিকে আরেকটা আছে। তুমি যদি বলো স্যার লাস্টের এন দিয়ে কোনটাকে বোঝাইলো,
লাস্টের এন দিয়ে বোঝাইলো এই যে নাইট্রাইল, এন দিয়ে বোঝাইলো নাইট্রাইল। এই যে দেখ, সিএনটাকে আমরা বলছি নাইট্রাইল, তাই না? আগে আমি তোমাদের বলেছি কিন্তু অ্যাক্রাইল নাইট্রাইল, মনোমারের নাম বলেছি না, সিএন ছিল, অ্যাক্রাইল নাইট্রাইল, তাহলে সিএনটাকে আমরা বলি নাইট্রাইল। তাহলে স্ট্রাকচারটা কিন্তু পানির মতো সোজা। দেখো, তুমি যদি ডাবল বন্ড চিন্তা করো, ডাবল বন্ডের ডান দিকে যা আছে ডাবল বন্ডের বাম দিকেও তাই আছে। ভালো করে খেয়াল করো, ডাবল বন্ডের ডান দিকে যা আছে ডাবল বন্ডের বাম দিকেও তাই আছে। তাহলে এই কেমিক্যাল কম্পাউন্ডের নাম কি? AIBN, অ্যাজোবিস আইসো বিউটাইরো নাইট্রাইল। তুমি হয়তো বলতে পারো স্যার এই তো সিম্পল সিম্পল হইলে না ভালো হইতো, এত একটা একটু বড় স্ট্রাকচারটা কেন আনলেন? কেন আনছি জানো? রেডিক্যাল পলিমারাইজেশনে যে সমস্ত ইনিশিয়েটর ব্যবহার করা হয়, রেডিক্যাল পলিমারাইজেশনে যে সমস্ত ক্যাটালিস্ট ব্যবহার করা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ইনিশিয়েটর। ইনিশিয়েটর কাকে বলে আমি কিন্তু আগে বলে আসছি। ইনিশিয়েটর হলো যে বাইরের কেমিক্যাল কম্পাউন্ড, মনোমার না কিন্তু অন্য কম্পাউন্ড, যার সাহায্য নিয়ে আমরা পলিমারাইজেশনটা শুরু করি, তাই না? এটা ছাড়া তো শুরু হবে না। তাহলে রেডিক্যাল পলিমারাইজেশনের মধ্যে সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ইনিশিয়েটর, তার নাম কি? তার নাম হলো AIBN, অ্যাজোবিস আইসোবিউটাইরোনাইট্রাইল। বলতে পারো স্যার এই তো লম্বা নাম শিখতে হবে আমাকে? হ্যাঁ, শিখতে হবে, কারণ এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একে না শিখে তুমি তো অন্য জায়গায় যাইতেই পারবা না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা এই ইনিশিয়েটরকে চিনলাম, এই ইনিশিয়েটরকে আমরা জানলাম। ওই যে আমরা আগের স্লাইডে বলেছিলাম না আই, এইটা হলো আমাদের আই, তার মানে AIBN হলো আমাদের আই। তাহলে আমরা এটাও তো দেখেছি আগের স্লাইডে যে এই ইনিশিয়েটরকে আমাকে কি করতে হবে? ভাঙতে হবে। আমি হিট দিতে পারি, হিট দিলে ভেঙে যেতে পারে। হিট ছাড়াও অবশ্য আরো এনার্জি দিতে পারি, এটা লাইটও দিতে পারি, আলট্রাভায়োলেট লাইট দিলেও ভেঙে যাবে। আমি ধরলাম হিট দিব আর কি, হ্যাঁ, তাহলে ভেঙে যাবে, এই আইটা ভেঙে যাবে, ইনিশিয়েটরটা ভেঙে যাবে, ক্যাটালিস্টটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি তৈরি করবে? আর কি বলছিলাম ওইখানে? আর স্টার। তো এখন যেহেতু রেডিক্যাল পলিমারেশন আলোচনা করতেছি, এখন তো আর স্টার দেওয়া যাবে না, এখন হবে আর ডট। তাহলে ঠিক আছে, আমরা দেখি কিভাবে ভাঙে। কিভাবে ভাঙে দেখানোর জন্য আমি একটু অন্য কালার ইউজ করতেছি, তোমরা একটু দেখো। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলবা, আমি কিন্তু তোমাদের উত্তর দেওয়ার জন্যই আছি। তাহলে এটা ভেঙে যাবে কিভাবে? দেখো, এটা ভেঙে যাবে হলো যে এইভাবে, এই এইভাবে ভেঙে যাবে। দেখতে পেরেছো? তার মানে কি তিন টুকরা হয়ে গেল, তাই না? কি হলো কি না? তিনটা টুকরা হয়ে গেল। তাহলে মাঝখানের দিকে জি আগে স্যার। তাকাও, তিনটা টুকরা হইলো না? ক্লিয়ার না থাকলে বলবা কিন্তু, তিন টুকরা হয়ে গেল। এই হইলো একটা টুকরা, এই হইলো আরেকটা টুকরা, আর মাঝখানেরটা হইলো আরেকটা টুকরা, তাই না? তিনটা টুকরা হইলো। তাহলে মাঝখানেরটা কি হয় দেখি, এন ডাবল বন এন ছিল, আর দুই পাশে দেখো বন্ড ছিল। তাহলে এইবার ডাবল বন সাথে আরেকটা বন্ড যুক্ত হবে, এইটা হয়ে যাবে হইলো এই যে এখানে চলে আসছে, দেখো নাইট্রোজেন গ্যাস হয়ে যাবে, ট্রিপল বন্ড হয়ে গেল। ট্রিপল বন্ড কেমনে হইলো? দুইটা তো বন্ধন আগেই ছিল, আর এন এর দেখো দুই দিকে দুইটা হাত ফ্রি ছিল, তাহলে ওরা এবার নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে আরেকটা বন্ধন তৈরি করে, তাহলে নাইট্রোজেন গ্যাস হয়ে উড়ে গেল আকাশে। ঠিক আছে, ভালো কথা। আর কি তৈরি হলো? আর তৈরি হলো দুইটা টুকরা। দেখো, যে দুইটা টুকরা আছে এই টুকরাগুলোর দিকে ভালো করে তাকাও, ওরা কি সেম না নাকি ডিফারেন্ট? মাঝখানেরটা কিন্তু নাইট্রোজেন গ্যাস হয়ে চলে গেল, তাহলে বাকি রইলো দুইটা টুকরা দুই পাশে। এই দুইটা জিনিস কি সেম কিনা আমাকে বলো। কি? जी सर सेम। সেম।
তাইলে আমি এখানে একটা জিনিস লিখতে পারি, এখানে লিখতে পারি 2, যেহেতু সেম লিখলাম তাহলে 2। তাহলে কি হইলো এবার আমরা একটু মিলাই। দেখো সিএইচ, আচ্ছা এই বাম দিকেরটা মিলাই, হ্যাঁ, যেহেতু এই লেখার স্টাইলটা বামের সাথে মিলে বাম দিকে মিলাই। কি ছিল দেখো CH3, এখানে দেখো এই যে CH3 আছে, তারপরে কি ছিল, মাস কার্বন ছিল তাই না, এই যে কার্বন। তাহলে কার্বনের তো 4টা হাত, উপরে ছিল CH3 আর নিচে ছিল হলো কি CN, উপরে হলো CH3 আর নিচে হলো CN। ভেরি গুড। তাহলে 1টা 2টা 3টা হাত তো হয়ে গেল, আর একটা ইলেকট্রন বাকি আছে তাই না। সেই ইলেকট্রনটা হলো এই যে এখানে দেখো ডট অবস্থায় আছে, এই যে ডট, এইটাই হলো আনপেয়ার্ড ইলেকট্রন, বা আমরা অনেক সময় বলি লোন পেয়ার তাই না, একা, একলা আছে, একা। তাহলে এই যে 2টা যে তৈরি হইলো, এটা কি তৈরি হইলো বলো আমাকে, এটার নাম কি? এই যে 2টা তৈরি হইলো, এই 2টার নাম কি বলো, যে বলতে পারবে নিশ্চয়ই তাকে আমি 0.5 নাম্বার দিতে চাই। 1, 2, 3, 4, 5। আচ্ছা বলতে পারলা না তোমরা? এটাই তো আমি বললাম যে এটা হলো আর ডট, এটাই আমাদের সেই আর ডট। তুমি বলে যাচ্ছ কেন? আমি তো বলে আসছি আর স্টার না, এবার হলো আর ডট তাই না। তাহলে এটাকে আমরা বলবো ফ্রি রেডিক্যাল, এটাকে আমরা বলবো ফ্রি রেডিক্যাল, যে যেটার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন থাকার কারণে সে হাইলি রিয়েক্টিভ, এবং সে যেখানে মনোমারকে পারবে পট করে তার বন্ধনটা ভেঙে ফেলবে, পাই বন্ধন ভেঙে সে মনো রিয়েকশন করে ফেলবে। আমি আসলে কয়েকটা মনোমারকে নিয়ে আলোচনাটা করছি বিভিন্ন স্টাইলে, কোনোটাতে হয়তো সনাতনী পদ্ধতি ব্যবহার করা হয়েছে, কোথাও হয়তো ভিন্ন ভাবে লেখা হয়েছে, যাতে তোমরা যে কোনোটা দেখলে যেন বুঝতে পারো। এখান থেকে তোমরা চুজ করে নিবা আর কি, যে তোমরা কিভাবে ইনিশিয়েশন প্রপাগেশন টার্মিনেশনটা শিখবা। আর এগুলো শিখতে গিয়ে পড়তে গিয়ে বুঝতে গিয়ে যে কোনো প্রবলেম হলে সেটা আমার সাথে আলোচনা করে শেয়ার করবে, আমি তখন চেষ্টা করব তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো এখানে দেখানো হয়েছে যে ইনিশিয়েশন রিয়েকশনটা কিভাবে সংগঠিত হয়, তীর দিয়ে বোঝানো হয়েছে যে ইলেকট্রন ইলেকট্রন কিভাবে অ্যাটাকটা করে আর কি। হ্যাঁ, আমরা নিশ্চয়ই এখানে গতক্ষণ বুঝে গেছি যে আসলে 2টা ভিনাইল গ্রুপের যে 2টা কার্বনের মধ্যে যে পাই বন্ধন যেটা আর কি, সেটা দুর্বল বন্ধন। তার মানে একটা কার্বনের থেকে একটা ইলেকট্রন, আরেকটা কার্বনের থেকে আরেকটা ইলেকট্রন, এগুলো একটু ওভারল্যাপিং এর মতো করে একটা বন্ধন হয়, এটা শক্তিশালী না আর। তো ওই বন্ধনটাকে ভেঙে দেয় আমাদের যখন ফ্রি রেডিক্যাল, শক্তিশালী ফ্রি রেডিক্যাল যখন সামনে চলে আসে, তখন এই ফ্রি রেডিক্যালের প্রভাবে ভেঙে যায়। হ্যাঁ, এবং কিভাবে ভেঙে যায় এবং কিভাবে ভেঙে সে তার নিকটবর্তী যে কার্বনটা, হ্যাঁ, নিকটবর্তী কার্বনের ইলেকট্রনের সাথে সে বন্ধন তৈরি করে, সিগমা বন্ধন, অর্থাৎ শক্তিশালী বন্ধন তৈরি করে। তাহলে এটা তো আর ভাঙবে না। আর অপর কার্বন যেটা, মানে যেটার সাথে সে বন্ধন তৈরি করলো, সেটা তো সে নিউট্রালাইজ হয়ে গেল, অপর যে কার্বনটা ছিল সেটা তখন আবার আনপেয়ার্ড ইলেকট্রনে রূপান্তরিত হয়ে যায়। তাহলে সে আবার আরেকটা মনোমারের সাথে রিয়েকশন করে, এভাবে রিয়েকশন চলতে থাকে, ইনিশিয়েশন প্রপাগেশন। তো সর্বশেষে টার্মিনেশনে এসে আমরা বলছি যে যদি রেডিক্যাল পলিমারেশন হয়, 2 ভাবে টার্মিনেশন হয়। একটা টার্মিনেশনকে বলে কাপলিং, আর একটা টার্মিনেশনকে বলে ডিসপ্রপোর্শনেশন। কাপলিং হলো যে আমরা তো হেড গ্রুপ এবং টেইল গ্রুপ আলোচনা করেছি তাই না, কোনো পলিমারের একটা মাথা থাকে একটা লেজ থাকে, মাথাটাকে বলে হেড গ্রুপ আর লেজটাকে বলে টেইল গ্রুপ। তাহলে মাথা দিয়ে তো রিয়েকশন হয় না, আমরা তো জেনে গেছি, মাথাটা হলো ওই যে ফ্রি রেডিক্যালটা যেখানে থাকে ওটা হলো মাথা। তাহলে লেজ দিয়ে রিয়েকশন হয়, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে লেজে। 2টা লেজ, 2টা পলিমার চেনে 2টা লেজ যখন একত্রিত হবে, তখন একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে কাছে টেনে নিয়ে বন্ধন তৈরি করবে, এবং তখন যে টার্মিনেশন হবে সেই টার্মিনেশনকে আমরা বলছি কাপলিং। তো কাপলিং পদ্ধতি টার্মিনেশন হয়ে যে এখানে যে হচ্ছে আর কি, দেখো হ্যাঁ, একটা আনপেয়ার্ড ইলেকট্রন
আর এটা হলো আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রন। তো দুইটা মিলে এখানে সিগমা বন্ধন তৈরি হবে, শক্তিশালী বন্ধন। তো এই শক্তিশালী বন্ধনটা যখন তৈরি হয়ে গেল, লক্ষ্য করো, এই শক্তিশালী বন্ধনটা যখন তৈরি হয়ে গেল, তখন কিন্তু আর এই যে এই শক্তিশালী বন্ধনটা, তখন কিন্তু এটার ভাঙ্গার আর কোনো সম্ভাবনা নাই। তাহলে টার্মিনেশন হয়ে গেল, এখন আনপেয়ার্ড ইলেকট্রন আর নাই। এই চেইন কিন্তু আর কখনোই বড় হবে না। এটাকে বলে কাপলিং পদ্ধতিতে টার্মিনেশন। আরেকটা নাম আছে কম্বাইনেশন, অর্থাৎ দুইটা চেইন কম্বাইন করলে কম্বাইনেশনের মাধ্যমে টার্মিনেশন হবে। তো এরকম টার্মিনেশন হলে পলিমার চেইনটা কিন্তু হঠাৎ করে অনেক বড় হয়ে যায়, তাই না? মলিকুলার ওয়েট হঠাৎ করে অনেক বৃদ্ধি পায়। আর আরেক ধরনের টার্মিনেশন আছে যেটাকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন। নামটা মানে শব্দটা একটু বড়, কিন্তু যারা ইংরেজি পড়াশোনা করো তাদের কাছে এটা কোনো ব্যাপার না, কারণ তোমরা এখানে ডিসপ্রপোর্শন কথাটা দেখো। ডিসপ্রপোর্শন মানে ডিসপ্রপোর্শন হইল যে অনুপাত মানে ঠিক নাই আর কি, হ্যাঁ, একটাতে বেশি আর একটাতে কম, ডিসপ্রপোর্শনেট বলি না। তো এই জন্য একটাতে বেশি আর একটাতে কম, হ্যাঁ আসলে একটাতে বেশি আর একটাতে কম, কারণ একটা থেকে হাইড্রোজেন আর একটা আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে প্রোটন যেটাকে বলি, প্রোটনের ট্রান্সফার হয়, একটা থেকে আরেকটাতে চলে যায়। তাহলে যেটাতে চলে যায় সেটাতে বেশি হলো, আর যেটা থেকে চলে গেল ওটাতে কম হইলো। এই জন্য এই পদ্ধতিতে কেমিস্টরা নাম দিয়েছেন ডিসপ্রপোর্শনেশন। এখানে কিন্তু এই যে ঘটনাটা ঘটে, চেইন কিন্তু দুইটাই থাকে, দুইটা চেইনই মৃত্যুবরণ করে। দেখো এখানে চেইন কিন্তু দুইটা, হ্যাঁ, তো দুইটারই লেজের মধ্যেই বিক্রিয়াটা ঘটে, কারণ আমরা তো জানি মাথাতে কোনো বিক্রিয়া হয় না। তাহলে সরি, মাথাতে যেহেতু বিক্রিয়া হয় না, আমরা দেখতে পাচ্ছি যে এই একটা প্রোটন চলে গেল, এই যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ, হাইড্রোজেনটা চলে গেল, হাইড্রোজেনটা কোনটায় চলে গেল? ওই যে উপরেটাতে চলে গেল, খেয়াল করো। আর এইখানে যে ইলেকট্রনটা ছিল, এখানে অবশ্য ইন্টারেকশন গুলি দেখানো আছে। আমি ইন্টারেকশন, তোমরা যেহেতু তোমাদের কাছে জটিল মনে হতে পারে, কারণ আরেকটু হায়ার লেভেলে গেলে এগুলো আলোচনা করা হয়, তো সেই জন্য ইন্টারেকশন তুমি যদি না লিখো কোনো অসুবিধা নাই। এটা আলটিমেটলি এই যে আনপেয়ার্ড ইলেকট্রন, এটাও চলে যায় এই হাইড্রোজেনের সাথে, তাহলে হাইড্রোজেন অ্যাটমটাও চলে যায়, আর কি চলে যায়? আর চলে যায় হলো আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে দেখো এই আনপেয়ার্ড ইলেকট্রন কোথায় যায় এখন, এটা বোঝানো হয়েছে কিভাবে যায়। জিনিসটা যত সিম্পল মনে হচ্ছে তত সিম্পল কিন্তু না, কিভাবে যায় সেটা দেখানো হয়েছে। দেখো দেখানো হয়েছে এইভাবে যে এই এইটা, এখানে তো একটা কার্বন, তাই না? এখানে একটা কার্বন, সে ওই তার যে পাশের কার্বন যে আর কি, সেই পাশের কার্বনের সাথে রিয়েকশন করে এই আনপেয়ার্ড ইলেকট্রন। খেয়াল করো, এই আনপেয়ার্ড ইলেকট্রন আরেকটা কার্বনের সাথে বন্ধন তৈরি করে। এই যে বন্ধনটা তৈরি করবে, এটা কিন্তু আর সিগমা বন্ধন করতে পারবে না, কারণ সিগমা বন্ধন অলরেডি আছে। তাহলে কি বন্ধন তৈরি হবে? পাই বন্ধন তৈরি হবে। তাহলে পাই বন্ধনের জন্য আরেকটা ইলেকট্রন দরকার, কিন্তু এই কার্বনের তো কোনো ইলেকট্রন নাই, এই যে এই কার্বনের তো কোনো ইলেকট্রন নাই। তখন তোমার মনে পছন্দ, তাহলে এই ইলেকট্রন কোত্থেকে আসবে? এই ইলেকট্রনটা আসে হইলো এই যে দেখো এখান থেকে আসবে, এই যে খেয়াল করো, এই যে এখান থেকে আসবে, এখান থেকে ইলেকট্রনটা আসবে। তাহলে আমরা ইলেকট্রন একটা পাচ্ছি, আর এখান থেকে আমরা কি পাচ্ছি? আরেকটা ইলেকট্রন পাচ্ছি। ওখান থেকে একটা আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি, এখান থেকে আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি। তো দুইটা মিলে এখানে আরেকটা এই পাই বন্ধন তৈরি করবে। এই যে দেখো এখানে একটা পাই বন্ধন তৈরি করে ফেলছে, তাই না? আর হাইড্রোজেন অ্যাটমটা ট্রান্সফার হয়ে পরেরটাতে চলে গেছে। তাহলে হাইড্রোজেন অ্যাটম যখন পরেরটাতে ট্রান্সফার হয়ে যাবে, তখন কি হবে? হাইড্রোজেন অ্যাটমের সাথে একটা একটা ইলেকট্রন থাকে, হ্যাঁ, এই যে বলছিলাম যে প্রোটন, একটা ইলেকট্রন থাকে, আর এইখানে একটা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি করবে। হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রন সহ চলে যাবে, আর এইখানের ইলেকট্রনের সাথে এটার বন্ধন তৈরি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানের যে ইলেকট্রন, এই ইলেকট্রন আর হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনের মধ্যে সরাসরি বন্ধনটা হবে, তাহলে এখানে একটা সিগমা বন্ধন হবে।
আর এই হাইড্রোজেন অ্যাটম যখন চলে গেল এখান থেকে একটা মানে ইলেকট্রন সহ, তাহলে এই বাকি ইলেকট্রনটা কিন্তু চলে আসলো এইদিকে, এই ওই যে ডাবল বন্ড তৈরি করার জন্য যে ইলেকট্রনটা আর কি এদিকে চলে আসলো, এবং এইটা তোমার একটা পাই বন্ধন তৈরি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা পাই বন্ধন তৈরি হয়, একটা হাইড্রোজেন অ্যাটম কমে যায়, আর উপরের যে চেইনটাতে একটা হাইড্রোজেন অ্যাটম বৃদ্ধি পায়। এই জন্য এটাকে বলা হয়েছে ডিসপ্রপোর্শনেশন। এখন এইটা যে নোটেশনের সাহায্যে দেখানো আছে, একটু এই সামান্য একটু হায়ার লেভেলের আর কি। তো আমি এটাকে আবার একটু সিম্পল করার জন্য যে একটা রিয়েকশন দিয়েছি, তোমরা পরে এটা দেখে নিও, আমার মনে হয় বুঝতে অসুবিধা খুব একটা হবে না। যে এই উপরের যে এখান থেকে যখন এই দুইটা মিলে বন্ধন তৈরি করবে তখন কিন্তু কোনো অ্যাটমের স্থানান্তর ঘটে না, তাহলে এটা হয়ে যায় কম্বাইনেশন, এই যে কম্বাইনেশন। আর যখন হাইড্রোজেন অ্যাটমের স্থানান্তর ঘটে তখন কিন্তু এই যে এখান থেকে হাইড্রোজেনটা চলে যায়, খেয়াল করো, এইখান থেকে হাইড্রোজেনটা চলে গিয়ে এখান থেকে চলে গিয়ে এখানে চলে আসে, এইটাতে চলে আসে। তাহলে হাইড্রোজেন যখন চলে গেল তখন এখানে কিন্তু ছিল কি CH2 ছিল না, একটা হাইড্রোজেন কিন্তু কমে যাবে, দেখো এই যে CH হয়ে গেল, একটা হাইড্রোজেন কমে গেল আর ডাবল বন্ড তৈরি হলো। আর এখানে কি ছিল দেখো, এই কার্বনের সাথে কি ছিল, C6H5 ছিল, তাই না, বেনজিন রিং ছিল, আর একটা হাইড্রোজেন ছিল, আর একটা CH2 ছিল, আর একটা আনপেয়ার্ড ইলেকট্রন ছিল। এখন এই হাইড্রোজেন আসার কারণে একটা হাইড্রোজেন বেড়ে গেল, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা একটু দেখাই, যে এখানে CH2 হয়ে গেল, আগে ছিল কি CH, এই দেখো এখানে ছিল CH, একটা হাইড্রোজেন আসার কারণে বেড়ে গেল, তাহলে এখান থেকে কমলো একটা হাইড্রোজেন আর এখানে বাড়লো একটা হাইড্রোজেন, এটা হলো ডিসপ্রপোর্শনেশন। আচ্ছা, তারপরে চেইন ট্রান্সফার রিঅ্যাকশন, যেটার কথা বলেছিলাম যে দেখো ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন ছাড়াও চেইন ট্রান্সফার রিঅ্যাকশন সংঘটিত হয়। এটা কিন্তু রেডিক্যাল পলিমারাইজেশনের ক্ষেত্রেও হয়, ক্যাটায়নিকের ক্ষেত্রেও হয়, অ্যানায়নিকের ক্ষেত্রে খুব কম হয়, অ্যানায়নিকের ক্ষেত্রে খুবই কম হয়, তবে ক্যাটায়নিক এবং ফ্রি রেডিক্যালে খুব বেশি বেশি হয়। চেইন ট্রান্সফারটা আসলে কি? চেইন ট্রান্সফারটা হলো টার্মিনেশন হওয়ার পরেও আরেকটা ফ্রি রেডিক্যাল তৈরি হয় যদি, তাহলে সেটাকে বলে চেইন ট্রান্সফার। টার্মিনেশন হওয়ার পরেও যদি আরেকটা ফ্রি রেডিক্যাল তৈরি হয় তাহলে সেটা হলো চেইন ট্রান্সফার। তার মানে রিঅ্যাক্টিভিটিটা ওই যে আনপেয়ার্ড ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে আরেকটা জায়গায় চলে যায়। যেমন এইটা দেখো একটা পলিমার চেইন, সেখানে একটা মলিকুলের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে পলিমার চেইনটা কিন্তু টার্মিনেশন হয়ে গেল, কিন্তু ওই যে মলিকুলের সাথে বিক্রিয়া করলো এখন ওইখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এই ফ্রি রেডিক্যাল আবার মনোমারের সাথে বিক্রিয়া করে নতুন একটা চেইন তৈরি করতে পারে। তাহলে এই রিঅ্যাকশনটাই হলো চেইন ট্রান্সফার রিঅ্যাকশন। চেইন ট্রান্সফার রিঅ্যাকশন যদি কোনো পলিমারাইজেশনে হয় তাহলে ওই পলিমারের গড় মলিকুলার ওয়েট কমে যায়। কিছু চেইন ট্রান্সফার এজেন্টের নাম এখানে দেওয়া আছে, উদাহরণ এখানে দেওয়া আছে। আমি একটু, কারণ তোমরা যেহেতু এই পলিমারের মেকানিজমটা মোটামুটি বুঝেছো, আমি আশা করি রিঅ্যাকশনটাও বুঝতে পারবা। যে এখানে এই প্রপাগেটিং রেডিক্যাল মানে বাড়ন্ত চেইন, তার সাথে একটা চেইন ট্রান্সফার এজেন্ট, এটা কেমিক্যাল আর কি, হ্যাঁ, চেইন ট্রান্সফার এজেন্টের রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশন হলে পলিমার চেইনটা টার্মিনেশন হয়ে যায়, কিন্তু নতুন একটা রেডিক্যাল তৈরি হয়। এই নতুন রেডিক্যাল আবার মনোমারের সাথে বিক্রিয়া করে আবার নতুন একটা প্রপাগেটিং স্পিসিস তৈরি করে, আবার চেইন বড় হতে থাকে। এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় চেইন ট্রান্সফার রিঅ্যাকশন। টার্মিনেশন হয় একটা, টার্মিনেশন হয় বলেই তো ডেড পলিমার হলো, তাই না? কিন্তু আরেকটা পলিমার আবার জীবন্ত, আরেকটা মানে ফ্রি রেডিক্যাল হয়ে যায়, যেটা থেকে আবার পলিমার চেইন বাড়তে থাকে।